মাদনা লেখিকা কায়নাত খান কবিতা পর্ব ৪৬। চোখ বাঁধা অবস্থাতেই অভিকে নিয়ে যাওয়া হচ্ছিল অজানার অতল গহ্বরে। চারিদিকে এমন নিস্তব্ধতা যেন শব্দ পর্যন্ত এখানে প্রবেশের অনুমতি পায় না। বাতাসে ভেসে বেড়াচ্ছিল স্যাঁতসেঁতে কংক্রিটের গন্ধ, আর প্রতিটি পদক্ষেপের প্রতিধ্বনি যেন অসীম অন্ধকারের বুক চিরে ফিরে আসছিল। হঠাৎ করেই চোখের বাঁধন খুলে দেওয়া হয় অভির। তীব্র অন্ধকারে কয়েক মুহূর্তের জন্য দৃষ্টিশক্তি যেন বিদ্রোহ করে বসল। অভি একের পর এক পলক ফেলতে থাকে। চোখ ধীরে ধীরে পরিবেশের সঙ্গে মানিয়ে নিতেই তার ভ্রু কুঞ্চিত হয়ে ওঠে। চারিদিকে শুধু অন্ধকার, গভীর, ভারী দমবন্ধ করা অন্ধকার, যেন পৃথিবীর সমস্ত আলো গ্রাস করে নিয়েছে এই ভূগর্ভস্থ দানব। এটা কোথায়? প্রশ্নটা মনে জাগলেও ঠোঁট পর্যন্ত পৌঁছালো না। কৃষ্ণদাস নির্বিকার ভঙ্গিতে অভির কবজি চেপে ধরে তাকে আরো ভেতরের দিকে নিয়ে যেতে লাগলো। তাদের প্রতিটি পদক্ষেপ যেন অজানা কোনো সত্যের দিকে এগিয়ে যাচ্ছিল। কয়েক কদম এগোতেই দূরে এক ফালি আলো জ্বলে উঠল, তারপর আরেকটি, তারপর আরও কয়েকটি। একে একে আলোর রেখাগুলো দীর্ঘ করিডোর জুড়ে ছড়িয়ে পড়তে লাগলো, যেন অন্ধকার নিজেই ধীরে ধীরে পর্দা সরিয়ে নিজের গোপন সাম্রাজ্য উন্মোচন করছে। আলোর তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে অভির বিস্ময় বাড়তে লাগলো। সামনে যে অপেক্ষা করছিল তা কল্পনারও বহুগুণ ঊর্ধ্বে। আলো পুরোপুরি ছড়িয়ে পড়তে অভির বুকের ভেতরটা হঠাৎ করে মোচড় দিয়ে ওঠে। এ যেন কোনো বাংকার নয়, মানুষের নির্মমতার জ্যান্ত জাদুঘর। বিশাল এক ভূগর্ভস্থ হলঘর, মাথার ওপর উঁচু কংক্রিটের ছাদ, চারদিকে স্যাঁতসেঁতে দেওয়াল, মৃদু আলোয় সবকিছুই যেন আরো বিভীষিকাময় হয়ে উঠেছে। হলঘরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে বসে রয়েছে অল্প বয়সী কিশোররা। কারো বয়স 10, কারো 12, আবার কারো হয়তো সবে 16 ছুঁয়েছে। কিন্তু তাদের শরীরের দিকে তাকালে বোঝা যায় জীবন তাদের সঙ্গে নিষ্ঠুর এক খেলা খেলছে। কারো একটি চোখ চিরতরে হারিয়ে গেছে, ফাঁকা চোখের কোটর যেন নীরবে সাক্ষ্য দিচ্ছে অমানবিক নির্যাতনের। কারো ডান হাত অস্বাভাবিকভাবে বেঁকে আছে, যেন ভুলভাবে জোড়া লেগেছে ভাঙা হাড়। কারো একটি পা হাঁটুর নিচ থেকে বিকল, তবুও সে দাঁড়িয়ে থাকার ব্যর্থ চেষ্টা করছে। কারো শরীর জুড়ে পুরনো ক্ষতের কালচে দাগ, আর কারো চোখে এমন এক শূন্যতা যেন বহু আগেই তার ভেতরের মানুষটা মারা গেছে। কেউ কথা বলে না, শুধু অপলক তাকিয়ে থাকে। সেই দৃষ্টিতে নেই কোনো প্রশ্ন, নেই কোনো অভিযোগ, নেই বেঁচে থাকার আকাঙ্ক্ষাও। যেন তারা মানুষ নয়, নিঃশব্দে শ্বাস নেওয়া কয়েকটি জীবন্ত ছায়া। অভির গলা শুকিয়ে কাঠ হয়ে যায়, চোখ সরাতে চাইলেও পারল না। প্রতিটি মুখ যেন তার বুকের ভেতর পেরেক ঠুকে দিচ্ছে। ঠিক তখনই কৃষ্ণদাস ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি টেনে কিছু বলতে উদ্যত হলেন। কিন্তু তার আগে অন্ধকারের গভীর থেকে ভেসে এলো এক অসহ্য আর্তনাদ। একটি কিশোর কণ্ঠ, যন্ত্রণায় ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া সেই চিৎকার মুহূর্তেই বাংকারের প্রতিটি দেওয়ালে প্রতিধ্বনিত হতে লাগলো। শব্দটা এতটাই করুণ যে অভির বুকের ভেতর কেঁপে ওঠে। সে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারে না। দ্রুত শব্দের উৎসের দিকে পা বাড়াতেই কৃষ্ণদাস তার কবজি শক্ত করে ধরে ফেললেন। ওদিকে যাওয়ানোর দরকার নাই বাজান, ট্রেনিং চলতেছে। অভি বিস্ময়ে তাকায়। ট্রেনিং? হ, কিসের ট্রেনিং? কৃষ্ণদাস এবার ধীরে ধীরে অভির চোখের দিকে তাকালেন। ঠোঁটের কোণের হাসিটা অদ্ভুতভাবে গাঢ় হয়ে উঠল। যুদ্ধের একটিমাত্র শব্দ, কিন্তু শব্দটি যেন সীসার মতো ভারী হয়ে আছড়ে পড়ল অভির কানে। মানে? কৃষ্ণদাস কয়েক মুহূর্ত নীরবে তার দিকে তাকিয়ে রইলেন, তারপর আলতো করে অভির কাঁধে হাত রাখলেন। তুমি এই সিন্ডিকেটের জন্য অনেক কিছু করছো বাজান, তাই কিছু সত্য জানার অধিকার তোমার আছে। অভি নির্বিকার চোখে তাকিয়ে রইল। কি সত্য? কৃষ্ণদাস ধীরে ধীরে সামনে গিয়ে একটি লোহার চেয়ারে বসলেন। তারপর চারপাশে ছড়িয়ে থাকা কিশোরগুলোর দিকে একবার তাকিয়ে নিচু স্বরে বললেন, তোমার কি মনে হয় এই পোলাপানগুলোর শেষ ঠিকানা কোথায়? অভি চারদিকে একবার তাকিয়ে বলল, জানি না। কৃষ্ণদাস মৃদু হেসে বললেন, আইএস কিংবা পৃথিবীর এমন আরও অনেক উগ্রপন্থী সংগঠন, এদের জন্যই তৈরি করা হচ্ছে ওদের। কথাটা শুনে অভির শরীর যেন মুহূর্তে অবশ হয়ে গেল, চোখ দুটো বিস্ফোরিত। আইএস? কৃষ্ণদাস এবার গভীর নিঃশ্বাস ফেললেন। দুনিয়া বড় নিষ্ঠুর বাজান, এখানে যুদ্ধ শুধু বন্দুক দিয়ে হয় না, মানুষ দিয়েও হয়। আর সবচেয়ে সস্তা অস্ত্র হলো অনাথ, অসহায় আর হারিয়ে যাওয়া শিশুরা। তাদের ভাঙা শরীর জোড়া লাগে, কিন্তু ভাঙা শৈশব আর কোনোদিনও জোড়া লাগে না। তারপর একদিন কারো হাতে বন্দুক ধরিয়ে দেওয়া হয়, কারো হাতে বিস্ফোরক, আর পৃথিবী তাদের নাম দেয় সন্ত্রাসী। কৃষ্ণদাস থামলেন, চারিদিকে আবার নেমে এলো সেই অস্বস্তিকর নীরবতা। দূরে কোথাও আবার একটি শিশুর চাপা আর্তনাদ ভেসে এলো। অভির মনে হলো এই বাংকারের দেওয়ালগুলো ইট পাথরের নয়,
শত শত হারিয়ে যাওয়া শৈশবের চাপা কান্না দিয়ে গড়ে তোলা। কৃষ্ণদাস কিছুক্ষণ নিশ্চুপ হয়ে বসে রইলেন। তারপর ধীরে ধীরে অভির দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, তোমার কি মনে হয় বাজান, এই ছোট্ট সিন্ডিকেটটারে ওপর বিদেশি গোয়েন্দার সংস্থাগুলোর এত নজর কেন? অভি কোনো উত্তর দিল না, শুধু স্থির চোখে কৃষ্ণদাসের দিকে তাকিয়ে রইল। কৃষ্ণদাস কপালে হাত বুলিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। আরডিএক্স এর জন্য? অভির ভ্রু কুঁচকে গেল। মানে? কৃষ্ণদাস ধীরে ধীরে বলতে শুরু করলেন, 1972 সালের কথা। মুক্তিযুদ্ধের পরের সময় চারদিকে অস্থিরতা, অভাব আর বিশৃঙ্খলা। বিভিন্ন দেশ থেকে ত্রাণ আসতো, সাহায্য আসতো। সেই বিশৃঙ্খলার সুযোগে একটি চালান হারিয়ে যায়। বাইরে থেকে দেখলে সেটি ছিল সাধারণ মালবাহী কার্গো, কিন্তু ভেতরে ছিল বিপুল পরিমাণ আরডিএক্স। এমন পরিমাণ যা ভুল মানুষের হাতে পড়লে একটি দেশের মানচিত্র পর্যন্ত বদলে দিতে পারে। তিনি একটু থামলেন, তারপর নিচু স্বরে বললেন, চালানটা কোথায় লুকানো হয়েছিল কেউ জানতো না। বছরের পর বছর কেটে গেছে। অসংখ্য গোয়েন্দা সংস্থা, ভাড়াটে বাহিনী, অস্ত্র ব্যবসায়ী, সবার একটাই লক্ষ্য ছিল সেই ভাণ্ডারের সন্ধান, কিন্তু কেউ সফল হয়নি। কেউ জানতো না। কৃষ্ণদাস মাথা নাড়লেন। একজন জানতেন। কে? ওসমান সাহেব। নামটা উচ্চারণ করতে কণ্ঠে অদ্ভুত এক ভার নেমে এলো। ওসমান সাহেবের মৃত্যু নিয়ে আজও পুরান ঢাকায় নানা গল্পকথা শোনা যায়। তবে তার মৃত্যুর আসল কারণ কেউ জানে না। কেউ বলতো হিন্দু মুসলিম দাঙ্গার ফলে সে মরেছে, কেউ বলতো নিঃশত্রু দ্বারা। তবে কেউ জানতো না তার আসল মৃত্যুর কারণ। কৃষ্ণদাস একটু থেমে তারপর বলেন, যতদিন ওসমান সাহেব ছিল তিনি বৈদেশিক কাউকে এই সিন্ডিকেটে ঢুকতে দেননি। আর না নিজে কখনো আরডিএক্স এর কথা কাউকে বলেছেন। কিন্তু সব সময় প্রশ্ন ছিল তিনি কিভাবে জানতেন। তখন জানা যায়, তাজউদ্দিন সরকারের কথা। 80 দশকের ত্রাস, 90 দশকের সাবেক প্রধানমন্ত্রী সব জানত। তার স্ত্রীকে হত্যা করা হয়, তবুও তিনি দেশের সাথে গাদ্দারি করেন না। তিনি একদিন নিজেই শহীদ হন। তারপর আসলো তার একমাত্র ছেলে তানভীর সরকার। সরকার ভাই নামে এখনো আন্ডারওয়ার্ল্ড কাপে। কৃষ্ণদাস নিজের হাতের দিকে তাকালেন। ভয়ে লোমকূশগুলো খাড়া হয়ে গেছে। কারণ তানভীর সরকার কেমন লোক, ঠিক কতটা ভয়ঙ্কর সেটা তিনি ভালো মতোই জানেন। এখন কেন এতটা শান্ত সেটাও তিনি ভালো মতোই জানেন। হাতে আলতো করে আরেক হাত দিয়ে ছুঁয়ে একটি বড় নিঃশ্বাস ফেলে কৃষ্ণদাস। তাজ সরকার সবসময় নিজের ছেলে থেকে দূরে থাকতেন। কেন থাকতেন সেটা তার মৃত্যুর পর তানভীর সরকার জানতে পারে। তার মা বাবা চাচা কেন মারা গেছিল পুরোটাই তানভীর সরকার জেনে যায়। কিন্তু তানভীর সরকার হয়ে যায় একা। তখন উসমান সাহেব তাকে সাপোর্ট দেয়। উসমান সাহেব এবং তানভীর সরকার ছিল দোস্ত মানুষ। কিন্তু উসমান সাহেব মরার পর তানভীর সরকার আবারও এক হয়ে যায়। একা মানুষ আর কি করতো। কিন্তু সে এবং ওসমান সাহেব ছাড়া আর কেউ জানে না এই আরডিএক্সগুলো কোথায় লুকানো। কিন্তু তানভীর সরকার কখনো মুখ খুলবে না। ভয় তো সবার আছে। গত 20 বছর ধরে তানভীর সরকার এদেশের প্রধানমন্ত্রী। তাহলে তার ভয়ের কারণটা কি? ইতিহাস ঘাটলে এখনো সরকার ভাইয়ের ত্রাসের কথা, তার কর্মকাণ্ডের কথা জানা যায়। তাহলে তার ভয়টি আসলে কোথায়? অভি কপাল কুঁচকে জিজ্ঞেস করে, তানভীর সরকার তো দেশের প্রধানমন্ত্রী, তার আবার কিসের ভয়? কৃষ্ণদাসের ঠোঁটের কোণে ধীর এক হাসি ফুটে উঠল। তারপর অভির দিকে তাকিয়ে বলল, তামিম সরকারের নামটি উচ্চারিত হতেই চারপাশের বাতাস যেন আরো ভারী হয়ে উঠল। অভি আর কোনো প্রশ্ন করল না, কারণ তামিম সরকার শুধু একটি নাম নয়, সে এক জীবন্ত আতঙ্ক। আন্ডারওয়ার্ল্ডে তাকে ঘিরে যত গল্প প্রচলিত, তার বেশিরভাগই রক্তে লেখা। অনেকে বলে তার বয়সের চেয়েও তার নামে জড়িয়ে থাকা খুনের সংখ্যা বেশি। সেই নাম উচ্চারণ করতেও মানুষ দুবার ভাবে। তার উপর সে প্রধানমন্ত্রীর একমাত্র ছেলে। ক্ষমতার ভয়ের এমন সংমিশ্রণ খুব কমই দেখা যায়। কৃষ্ণদাস ধীরে ধীরে অভির দিকে তাকালেন, তারপর গম্ভীর স্বরে বললেন, তামিম সরকার হইল তানভীর সরকারের জান। ছেলে জন্ম নেওয়ার পর থেকে তানভীর সরকার হয়ে যায় ভীতু। 2014 সালে তামিম সরকারকে জেলে নেওয়া হয়েছিল। ওইটার আসল নিউজ কোনো মিডিয়াতে নেই। 2014 সালে তানভীর সরকারের গাড়িতে হামলা, তামিম সরকারকে জেলে নিয়ে অত্যাচার করা, সবটাই এই সিন্ডিকেটের জন্য। তানভীর সরকার চুপসে যায় শুধুমাত্র ছেলের জন্য। ছেলে বলতে তানভীর সরকার পাগল। সেই ছেলেকে করা হয়েছিল অত্যাচার। বুঝতে পারছো তো বিষয়টা? অভি আর কোনো কথা বলল না, কারণ তামিম সরকার কেমন এটা মোটামুটি 8-80 সকলের জানা। তবে প্রধানমন্ত্রীর ছেলের বিরুদ্ধে মুখ কে খুলবে? কৃষ্ণদাস অভিকে কাছে ডাকেন, তারপর তার হাতে চুমু দিয়ে বলেন, তোমার আর তামিম সরকারের মধ্যে একটা মিল আছে বাজান। দুজনেই বাপ ভক্ত। এই যে তুমি আমার ভক্ত, আর তামিম সরকার তানভীর সরকারের।
তানভীর সরকার যখন শান্ত হয়ে যায় ঠিক তখনই তামিম সরকার হয়ে যায় বাঘ। বাপের জন্য তার পাগলামি ইতিহাস হয়ে রয়েছে। এই ছেলের জন্যই তিনি চুপ, বহুবার তাকে অফার করা হয় এটার সন্ধান দেওয়ার জন্য, কিন্তু তিনি মুখে তালা মেরে রেখেছেন। অভি কৃষ্ণদাসের থেকে নিজের হাত সরিয়ে বলেন, পুরো বাংলাদেশের মানুষ জানে তামিম সরকার কেমন। আমার নিজেরই গায়ের পশম দাঁড়াই গেছে, তাইলে তার বাবাকে সে প্রোটেকশন দিতে পারবে না? এই জন্য তো তানভীর সরকার চুপ, সে মুখ খুললে তামিম সরকার মরবে। তাই সিন্ডিকেট এখন আমাগো দখলে, কিন্তু আফসোস হইল আরডিএক্স কোথায় এটাই আমরা জানতে পারলাম না। তানভীর সরকার আর তামিম সরকার ক্ষমতার উত্তরাধিকারের এমন এক জুটি, যাদের গল্প রাজনীতির করিডোর পেরিয়ে আন্ডারওয়ার্ল্ডের অন্ধকার গলিতেও সমানভাবে উচ্চারিত হয়। একজনের হাতে রাষ্ট্রের ক্ষমতা, অন্যজনের নামে ছড়িয়ে আছে ভয়ের সাম্রাজ্য। দুজনকে আলাদা করে ভাবা যায় না। একজনের ছায়া যেখানে শেষ হয়, অন্যজনের উপস্থিতি সেখান থেকে শুরু হয়। অভির দৃষ্টি আবারও ছড়িয়ে থাকা কিশোরগুলোর ওপর গিয়ে থামল। কিছুক্ষণ নীরব থেকে সে নিচু স্বরে প্রশ্ন করল, এই বাচ্চাগুলোর কি করবেন? কৃষ্ণদাসের কণ্ঠে কোনো আবেগের ছাপ ছিল না। ওদের চালান আছে আগামী ২৯শে ডিসেম্বর, আর ৫ মাস পরই সবাইকে পাঠাইয়া দেওয়া হইব। অভি ধীরে ধীরে চারপাশে চোখ বুলিয়ে আবার জিজ্ঞেস করল, এখানে মোট কতজন আছে? কৃষ্ণদাস নির্বিকার ভঙ্গিতে উত্তর দিলেন, ৭১ জন। একজন বাদ আছে, তারাও আনা হইব। সময় হইলেই সবাই চালান হইয়া যাইব। ৭১ সংখ্যাটা অভির কানে এসে যেন ধাতব শব্দের মতো আঘাত করল। সে আর কিছু বলল না, নিঃশব্দে একে একে প্রতিটি মুখের দিকে তাকাতে লাগলো। কোথাও শুকিয়ে যাওয়া রক্তের দাগ, কোথাও চাবুকের পুরনো ক্ষত, কোথাও ভাঙা হাড়ের বিকৃত আকৃতি। অথচ তাদের চোখে কোনো কান্না নেই, যেন দীর্ঘদিনের নির্যাতন তাদের অশ্রু কেড়ে নিয়েছে। ছোট্ট ছোট মুখগুলোতে শৈশবের কোনো রং অবশিষ্ট নেই। সেখানে কেবল জমাট বেঁধে আছে ভয়, যন্ত্রণা আর নিঃশব্দ আত্মসমর্পণ। মুহূর্তের জন্য অভির মনে হলো এরা শিশু নয়, অসমাপ্ত কয়েকটি জীবন। সময়ের আগেই যাদের শৈশব কবর দেওয়া হয়েছে এই অন্ধকার বাংকারের দেওয়ালের ভেতর। আমার কি কাম এখানে? অভির কণ্ঠে ছিল বিস্ময়, সঙ্গে একরাশ অস্বস্তি। কথাটি শেষ হতেই কৃষ্ণদাস এগিয়ে এসে তার দুই হাত শক্ত করে চেপে ধরলেন। কণ্ঠে স্নেহের আবরণ থাকলেও ভেতরে ছিল অদৃশ্য এক নির্দেশের কঠোরতা। বাজান, এই সিন্ডিকেটে তুমি অনেক টাকা আইনা দিছো, তোমার একটা চালানও কেউ কোনোদিন আটকাইতে পারে নাই। এই চালানটাও তোমার হাত দিয়ে যাইতে হইব। অভি নির্বাক দৃষ্টিতে কৃষ্ণদাসের মুখের দিকে তাকিয়ে রইল, যেন কথাগুলো তার কানে পৌঁছাচ্ছে, অথচ মন সেগুলো মানতে পারছে না। এ কেমন দাবি, এ কেমন ঋণ শোধের হিসাব? ধীরে ধীরে সে বলল, আপনি তো জানেন আমি কখনো মানুষ খুন করি নাই, ইচ্ছা কইরা কারো গায়ে হাত তুলি নাই, সেখানে এই নিষ্পাপ বাচ্চাগুলারে। শেষের শব্দগুলো আর মুখ দিয়ে বেরোলো না, গলায় এসে আটকে গেল। কৃষ্ণদাস মৃদু হেসে অভির কাঁধে হাত রাখলেন। তুমি আমার বাজান, বাপের কথা শুনবা না? যখন পুরো দুনিয়া তোমার বিপক্ষে আসিল, তখন কে তোমার পাশে দাঁড়াইছিল? আমি। তোমারে আশ্রয় দিছি, পরিচয় দিছি, বাঁচার রাস্তা দিছি। এখন আমার সময় আইছে, তুমি আমার পাশে থাকবা না বাজান? কথাগুলো অভির বুকের ভেতর পাথরের মতো আছড়ে পড়ল। তার কপালে চিন্তার গভীর ভাঁজ ফুটে উঠল। জীবনে সে বহু অপরাধীর সঙ্গে পথ চলেছে, কিন্তু নিজের হাতে কখনো কারো প্রাণ নেয়নি, কাউকে অকারণে অপমান করেনি, কোনো নারীর সম্মানহানি করেনি। নিজের ভেতরের মানুষটুকু এতদিন অন্তত বাঁচিয়ে রেখেছিল, কিন্তু আজ, আজ সেই মানুষটার সামনেই দাঁড়িয়ে আছে সবচেয়ে নির্মম পরীক্ষা। একদিকে কৃষ্ণদাস, যে মানুষটি সবাই মুখ ফিরিয়ে নেওয়ার পর তাকে আশ্রয় দিয়েছিল, নতুন পরিচয় দিয়েছিল, বেঁচে থাকার কারণ হয়েছিল। অন্যদিকে সারিবদ্ধ দাঁড়িয়ে থাকা নিষ্পাপ শিশুগুলো, যাদের চোখে এখনো পৃথিবীকে বিশ্বাস করার সরলতা রয়ে গেছে। ঋণ শোধ করবে নাকি বিবেককে বাঁচাবে, এই এক প্রশ্নই মুহূর্তের মধ্যে অভির সমগ্র অস্তিত্বকে দুমড়ে মুচড়ে দিতে লাগলো। কিছুক্ষণ নীরব থেকে অভি ধীর স্বরে বলল, ঠিক আছে, আমি যাব। কথাটি শোনা মাত্র কৃষ্ণদাসের মুখে তৃপ্তির হাসি ফুটে উঠল। তিনি স্নেহ ভরে অভির কপালে একটি চুমু এঁকে দিলেন। সেই স্পর্শে ছিল পিতৃসুলভ মমতা, অথচ তার আড়ালে লুকিয়েছিল এক ভয়ঙ্কর দায়িত্বের ভার। পরক্ষণে একটি কালো কাপড় দিয়ে অভির চোখ শক্ত করে বেঁধে দেওয়া হলো। চারিদিকের আলো মুহূর্তে অন্ধকারে বিলীন হয়ে গেল। কৃষ্ণদাস তাকে সঙ্গে নিয়ে ধীর পায়ে বেরিয়ে পড়লেন অজানা গন্তব্যের উদ্দেশ্যে। বের হওয়ার কিছুক্ষণ পরে অভির কানে ভেসে এলো আজান। শব্দটি যেন মাটি ভেদ করে উঠে আসছিল, স্বচ্ছ, গভীর, হৃদয়স্পর্শী। সে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করল, কিন্তু তার ভাবনা শেষ হওয়ার আগেই দূরে কোথাও থেকে ভেসে এলো মন্দিরের ঘণ্টাধ্বনি।
একের পর এক ধ্বনি নিস্তব্ধ বাতাসে প্রতিধ্বনিত হতে লাগলো। অভির ভ্রু কুঁচকে উঠল। এ কেমন জায়গা! একদিকে আজান, অন্যদিকে মন্দিরের ঘণ্টা। দুটি ভিন্ন ধর্মের ধ্বনি যেন একই আকাশের নিচে মিলেমিশে এক অদ্ভুত রহস্যের জন্ম দিচ্ছে। চোখ বাঁধা থাকায় সে কিছুই দেখতে পাচ্ছিল না, শুধু শব্দগুলো আঁকড়ে ধরে বোঝার চেষ্টা করছিল সে ঠিক কোথায় আছে, কোন অচেনা ভূগর্ভে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু প্রতিটি মুহূর্তের সঙ্গে সঙ্গে সেই প্রশ্নের উত্তর আরও অধরাই হয়ে উঠছিল। বেশ কিছুক্ষণ পর অভিকে নিয়ে ভূগর্ভস্থ সেই বাংকার থেকে বাইরে আনা হলো। চোখের বাঁধন খুলতেই অস্তগামী সূর্যের শেষ আলো তার চোখে এসে লাগলো। বিকেল তখন প্রায় সন্ধ্যার কোলে ঢলে পড়েছে। চারিদিকে ধীরে ধীরে অন্ধকারে ডুবে যাচ্ছে, যেন পৃথিবীও দিনের সমস্ত ক্লান্তি গুটিয়ে নিচ্ছে। কৃষ্ণদাস নিজেই তাকে তার আস্তানার কাছে নামিয়ে দিলেন। গাড়ি চলে যেতেই অভি কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে রইল। তারপর গ্যারেজে নয়, বাসাতেও নয়, নীরবে হাঁটতে হাঁটতে চলে গেল বুড়িগঙ্গার তীরে। একটি ছোট্ট নৌকা ভাড়া করে সে নদীর একেবারে মাঝ বরাবর গিয়ে দাঁড় টানা থামিয়ে দিল। চারিদিকে শুধু কালচে জল, নিস্তব্ধতা আর দূরের শহরের ম্লান আলো। নদী যেন তার সমস্ত গোপন কান্না নিজের বুকে লুকিয়ে রেখেছে। অভি ধীরে ধীরে নিজের দুই হাতের দিকে তাকালো। ডান হাত দিয়ে বাম হাতের কনিষ্ঠ আঙুলটি আলতো করে খুলে ফেলল। ওটা আসলে আঙুল ছিল না, ছিল নিখুঁতভাবে তৈরি একটি কৃত্রিম আঙুল। সেটি খুলে ফেলতেই তার বাম হাতে 4টি আঙুলের নির্মম বাস্তবতা স্পষ্ট হয়ে উঠল। কিছুক্ষণ সে হাতটা আকাশের দিকে তুলে নির্বাক তাকিয়ে রইল, যেন নিজের শরীরের ক্ষত নয়, নিজের ভাগ্যটাই দেখছে। এরপর ধীরে ধীরে মুন্ডুর কাপড় একটু সরালো। পায়ের একাংশ দগ্ধ চামড়ায় বিকৃত দাগে ভরা। আগুনের নিষ্ঠুর স্মৃতি এখনও সেখানে জীবন্ত। সেই পোড়া জায়গায় কাপড় বেশিক্ষণ সহ্য হতো না, তাই ইচ্ছে না থাকলেও তাকে বারবার কাপড় সরিয়ে স্বস্তি নিতে হতো। সে চাইলেও প্যান্ট পরে থাকতে পারত না। মেডিকেল চলাকালীন সময়েও অসহ্য যন্ত্রণা সহ্য করতে হয়েছে তাকে। নদীর হাওয়া তার ক্ষত ছুঁয়ে যাচ্ছিল, কিন্তু সেই শীতল স্পর্শও বছরের পর বছর জমে থাকা দাহনকে এক মুহূর্তের জন্য প্রশমিত করতে পারল না। অভিধীরে মাথা তুলে অন্ধকার আকাশের দিকে তাকালো। ঠোঁটের কোণে ফুটে উঠল একরাশ তিক্ত হাসি। তারপর সমস্ত ঘৃণা, অপমান আর দীর্ঘদিনে জমে থাকা ক্ষোভ এক নিঃশ্বাসে উগরে দিয়ে ফিসফিস করে বলল, যখন দুনিয়া আমার বিপক্ষে ছিল আপনি ছিলেন পক্ষে। আপনার কথাই শেষ কথা দাদা সাহেব। অভি আপনার লাইগা মানুষও খুন করব। একদিকে অভি যখন কৃষ্ণদাসের জন্য নিজের চিরচেনা ধারা পাল্টাতে প্রস্তুত, অপরদিকে রেহমান দেশের জন্য নিজের জানও দিতে প্রস্তুত। টেররিস্ট কোনো জাত ধর্ম বর্ণের হয় না স্যার, এরা দেশের শত্রু। রেহমানের কণ্ঠে ছিল অটল ধীরতা। কথাগুলো উচ্চারণ করার সময় তার চোখে কোনো দ্বিধা ছিল না, বরং জ্বলছিল দায়িত্ববোধের তীব্র আগুন। রেহমানের কথা শুনে কর্নেল ওসমানী কিছুক্ষণ নিশ্চুপ হয়ে তার দিকে তাকিয়ে রইলেন। তারপর ধীর কণ্ঠে বললেন, আমি কে জানো তো রেহমান? জি, একজন কর্নেল হয়ে তোমার মতো অফিসারের সাথে বৈঠকে এসেছি। কত খারাপ দিন আমার এলো ভাবো একবার। কথাগুলো শুনে রেহমানের মুখে কোনো প্রতিক্রিয়া ফুটে উঠল না। সে চোয়াল শক্ত করে নীরবে দাঁড়িয়ে রইল। কর্নেল ওসমানের ক্ষমতার কাছে একজন সাধারণ অফিসারের অবস্থান কতটা ক্ষুদ্র তা সে ভালো করেই জানে, কিন্তু বুক ভরা সাহস আর দেশপ্রেম কোনো পদমর্যাদা কিংবা ক্ষমতার কাছে মাথা নত করতে শেখেনি। কর্নেল ওসমানী এবার এসপি আমজাদের দিকে দৃষ্টি ফেরালেন। উপর মহল থেকে চাপ নেওয়া যাচ্ছে না এসপি, তুমি বন্ধু মানুষ তাই সাবধান করছি, তোমার অফিসারকে বোঝাও। এসপি আমজাদ হোসেন গম্ভীর মুখে রেহমানকে কক্ষ ত্যাগ করার নির্দেশ দিলেন। রেহমান কোনো কথা বলল না, নিঃশব্দে সেলুট ঠুকে কক্ষ থেকে বেরিয়ে নিজের অফিসে চলে এলো। দরজাটা বন্ধ করতেই তার ভেতরে এতক্ষণ জমে থাকা ক্ষোভ বিস্ফোরিত হলো। সমস্ত শক্তি দিয়ে কাঠের টেবিলের ওপর একটি ঘুষি বসিয়ে দিল সে। প্রচণ্ড শব্দে টেবিল কেঁপে উঠল, সঙ্গে কেঁপে উঠল তার বুকের ভেতর জমে থাকা অসহায় ক্রোধও। রোমিও তড়িঘড়ি করে ঘরে ঢুকে রেহমানের হাত চেপে ধরল। কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। রেহমান ধীরে ধীরে তার দিকে তাকিয়ে বলল, আমাদের দেশ কেন উন্নত নয় জানো রোমিও? রোমিও কিছু বলল না, শুধু স্থির দৃষ্টিতে রেহমানের দিকে তাকিয়ে রইল। রাগে আর হতাশায় রেহমানের চোখ দুটো রক্তিম হয়ে উঠেছে। কারণ উপর মহলে এক একটা শুয়োরের বাচ্চা বসে রয়েছে। এদের নিজেদের মা বোন যতক্ষণ সুরক্ষিত, দেশ ততক্ষণ সুরক্ষিত। অন্যের মা বাবা গোল্লা যাক, কিছু যায় আসে না এই জানোয়ারগুলোর। প্রেস ব্রিফিং করে শুধু দেখানোর জন্য এরা আছে, কিন্তু না, এরা নেই, এরা ছিল না, দেশকে এরা ভালোবাসে না।
রোমিও শান্ত কণ্ঠে বলল, স্যার একটু শান্ত হন। রেহমান তিক্ত হেসে মাথা নাড়ল। কিভাবে রোমিও প্রতি 5 বছর পর পর 72টি করে বাচ্চা হারাচ্ছে? 16 থেকে 20 বছর বয়সী মেয়েগুলো কিডন্যাপ করা হচ্ছে। দেশে এত ড্রাগ সাপ্লাই হচ্ছে, খুন গুম ধর্ষণ বেড়ে গেছে। 5 বছরের বাচ্চা মেয়েটিও নিরাপদ নয়। আর এই কুকুরগুলো বলছে দেশ ঠিক আছে, ঠিক আছে মাই ফুড।